তো এবারে আমরা এসসিআরটি ডিএলএড পেট পরীক্ষার জন্য বাংলা ভাষার 15টি প্যাডাগজি এমসিকিউ আমরা ডিসকাস করব, কারণ আমরা দেখেছি যে প্যাডাগজি থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো গ্রামারের ক্লাসও আমরা প্রোভাইড করছি এবং প্যাডাগজির ক্লাসও আমরা কভার করছি, যাতে করে আপনাদের পরীক্ষায় প্রশ্ন ছুটে না যায়। তো আজকের ক্লাসে আমরা টোটাল 15টা এমসিকিউ নিয়ে ডিসকাস করব, সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। বলার সময় যথাযথ উচ্চারণের সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার হলো। কথা বলার সময় যথাযথ উচ্চারণ করে সঠিক ক্রমে যদি আমরা সঠিক শব্দের ব্যবহার করতে পারি, একটা কথা বলার সময় বা কথা বলার সময় যথাযথ উচ্চারণে সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার হলো শারীরিক ভাষা, বলার পদ্ধতি, ভাষা ক্রিয়া নাকি ভাষার ব্যবহার। তো কোয়েশ্চন নাম্বার 16 কারেক্ট আনসার কোনটি হবে একটু দেখুন তো। এটা আমরা যখন কথা বলি, কথা বলার সময় যখন আমরা কথা বলি, কথা বলার যথাযথ উচ্চারণে কোন জিনিসটা সঠিক ক্রমে শব্দের ব্যবহার করতে হয়, এটা হচ্ছে কি বলার পদ্ধতি। আমরা বলার পদ্ধতি যদি আমাদের ঠিকঠাক না থাকে, আমরা কি করে, যেমন শারীরিক ভাষা মানে কি একটা বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলি, ঠিক আছে, কিন্তু যদি ভাষা কিভাবে কথা বলতে হয়, ভাষা বলার যেটা পদ্ধতি, এটাই যদি না জানি তাহলে আমি কথা বলবো কী করে, উচ্চারণ করবো কী করে। প্রথমে হাউ টু স্পিক এটা আমাদের জানতে লাগবে, তাই না? সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? শিশুদের তুমি কি করছো? লেখা শেখাচ্ছ। তো শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে। শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে। শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে আমার করণীয়টা কি? যখন আমি তাকে লেখা শেখাবো, একটা শিশুকে যখন আমি লেখা শেখাই, তখন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্বটা কি থাকে? তার ভাষায় বর্ণমালা লিখতে দিব। শুধুমাত্র বর্ণমালা লিখলেই কি তার লিখন দক্ষতা বৃদ্ধি হবে? মোটেই না। অনুচ্ছেদ মুখস্থ করো, মুখস্থ কণ্ঠস্থ গলস্থ সবগুলো কেটে দিন, এটা কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে না। ব্ল্যাকবোর্ড থেকে অক্ষরগুলো খাতায় লেখার সুযোগ দিন, মানে সে কী করবে? ব্ল্যাকবোর্ড থেকে দেখে লিখবে, তার মানে সে কী করছে? কপি পেস্ট করছে, এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো 3টা অপশন যদি এলিমিনেট করতে পারি তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ কি শিশুর মধ্যে কি জানে, কতটুকু জানে, তার নিজস্ব চিন্তাভাবনা যতটুকু লিখতে পারে তাকে ততটুকু লেখার আমরা সুযোগ সুবিধা দেওয়া উচিত। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য এবং কবিতার রস আস্বাদন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 18 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। ফার্স্ট তাড়াতাড়ি কমেন্ট করবে, ফার্স্ট কমেন্ট করবে। ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে, দেখুন ব্যাকরণ শিক্ষা তার ভালো হয় তাহলে সে ভাষা ব্যবহার ভালো করে করতে পারবে, ঠিক আছে। তো ভাষা ব্যবহার করতে পারবে মানে কি? গান কি ভাষা দিয়েও তো গান হবে, তাই না? গদ্য কবিতা ভাষা দিয়ে হবে, আবৃত্তি ভাষা দিয়ে হবে। সুতরাং কারেক্ট আনসার কি? ভাষা যদি ভালো করে ব্যবহার করতে পারে তাহলে বাকি সবগুলোও সে আলটিমেটলি পারবে। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এটা একদম ভেরি ইজি প্রশ্ন, আপনারা অনেক ক্লাসে দেখেছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার একটু বলুন তো। শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে কি বলা হয়? পঠন অক্ষমতা মানে যে পড়তে পারছে না, পড়ার সমস্যা, রিডিং ডিসঅর্ডার। ইয়েস ভাই, সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, বড়িয়া আপনাদেরকে। যদি পঠনের সমস্যা হয় অর্থাৎ রিডিং সমস্যা হয় তাহলে মনে রাখবেন এটা হবে ডিসলেক্সিয়া, ঠিক আছে, ডিসলেক্সিয়া। ভাষাগত সমস্যা হলে ডিসপ্রাক্সিয়া, লেখার সমস্যা হলে ডিসগ্রাফিয়া, আর ম্যাথসের কোনো সমস্যা হলে মনে রাখবেন ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখি আমরা কোয়েশ্চন নাম্বার 20। শিক্ষার্থীর সঠিক উচ্চারণ
করছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বোঝা যায়? সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ, সরব এবং নীরব পাঠ। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করতে পারছে কিনা না এটা আমরা কিভাবে বুঝবো? একটা ছাত্র যখন জুড়ে জুড়ে পড়বে, ঠিক আছে, লাউডলি যখন পড়বে, জুড়ে জুড়ে পড়বে, তখন সে উচ্চারণ সে ঠিক করছে না ভুল করছে সেটা আমরা বুঝতে পারি, তাই না? যদি সে আস্তে আস্তে মনে মনে পড়ে তাহলে আমরা উচ্চারণ ঠিক করতে পারি না, নীরব পাঠ ইজ ক্যান্সেল। সমবেত পাঠ মানে সবাই একসঙ্গে পড়বে, সবাই একসঙ্গে যদি হলস্থুল মানে মাছিয়ে যদি পড়ে তাহলে কে ভুল পড়ছে কে শুদ্ধ পড়ছে একসঙ্গে পড়ার কারণে সেই জিনিসটা ততটুকু ধরা যাবে না। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে সরব পাঠ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কি? কেবল মাতৃভাষা শেখা, মাতৃভাষার মাধ্যমে শেখা, প্রথমে মাতৃভাষা শেখা তারপর আরও ভাষা যুক্ত করা। আর অপশন নম্বর 4 আমাদের ছিল কি ছিল? মাতৃভাষা ছাড়া বাকি ভাষাগুলো শেখা। মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখা। বলুন তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে? মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কি কেবল মাতৃভাষা শেখা, না মাতৃভাষার মাধ্যমে শেখা, নাকি প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপর আরও ভাষা যুক্ত করা, নাকি মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা শেখা? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, প্রথমে মাতৃভাষা শেখা তারপর আরও ভাষা যুক্ত করা। এটা হচ্ছে মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ। মানে মাতৃভাষা কেন্দ্রিক মানে প্রথমে মাতৃভাষা কেন্দ্রে থাকবে, তারপর আমরা বহু ভাষাবাদ শিখবো। প্রথমে মাতৃভাষা শিখবো, তারপরে আমরা মাতৃভাষা ছাড়া যে ভাষাগুলো রয়েছে ওই ভাষাগুলো আমরা শিখবো, ঠিক আছে? নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার জন্য আদর্শ নয়? নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটা শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে আদর্শ নয়? ভাষা শিক্ষার ক্ষেত্রে আদর্শ নয় কোনটা? কোয়েশ্চন নাম্বার 22। গান এবং ছড়া রাইমসের মাধ্যমে, শব্দ ও ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, বাচিক ব্যবহারের মাধ্যমে। গান এবং ছড়ার মাধ্যমে আমরা ভাষা শেখাতে পারি। ভাষা শেখা কোনো ভাষা যখন শেখাবো তখন যদি গান করি বা ছড়া করি বা রাইমস যদি পড়ি তাহলে সেটা মজা লাগবে, তারা শিখতে পারবে। শব্দ ও ছোটো বাক্য ব্যবহারের মাধ্যমে তাকে আমরা ভাষা শেখাতে পারি। মানে ভাষা মানে কি, একটা ভাষার একটা আইডেন্টিফাই তাকে আমি করতে পারি। কিন্তু বর্ণমালা বা অক্ষর কিন্তু ভাষা শেখাতে আমাদের আদর্শ করে না। এটা একদম বেসিক লেভেলে থাকে, একদম ছোট্ট, একদম জাস্ট ফর যখন তারা অক্ষর বর্ণ চেনে তখন এক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে বাচিক ব্যবহার মানে কি, কথাবার্তার মাধ্যমে আমরা কিন্তু ভাষা শিখি। আমরা যে কোনো ভাষা কথাবার্তার মাধ্যমে তো শিখতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির অর্থাৎ ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? নিচের কোনটির দ্বারা ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়? এটা হচ্ছে মুদ্রা কথা। ফাইন মোটর স্কিল মানে সূক্ষ্ম চালিকা শক্তি। আরোহণ, লম্ফন, লিখন নাকি পঠন? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে ফাইন মোটর স্কিল মানে কি জানেন? ফাইন মোটর স্কিল মানে হচ্ছে ওই যে হাতের আঙ্গুল, ধরে নিন হাতের আঙ্গুল, শিক্ষার্থীরা হাতের আঙ্গুলগুলা তাদের নেয়, কী বলবো, হাতের আঙ্গুলগুলা তার হাতের আঙ্গুল মানে কলম কি করে ধরতে হয় এই জিনিসটা সে জানে না। তখন দেখবেন সে কী করে, এই যে একটা কলম সে যখন হাতে নেবে, এই ধরনের কী একটা আঁকিবুকি করবে, কী আঁকিবুকি করছে সে নিজেই জানে না, কিন্তু তার কাছে সেটা মিনিংফুল, আপনার কাছে সেটা মিনিংলেস। এই যে সে কলম দিয়ে যে আঁকাবাকি করবে যার ফলে তার কী হয়, ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়। সুতরাং লিখন হবে রাইট আনসার। লিখন বলতে আপনি এবার বলতে পারেন যে স্যার ছোটো শিশু তো সুন্দর করে লিখতে পারবে না। আরে সুন্দর করে লেখা নয়, যেটাকে বলে স্ক্রিবলিং, এটা নাম শুনেছো তো স্ক্রিবলিং। স্ক্রিবলিং হচ্ছে শিশুর প্রথম লিখন। স্ক্রিবলিংয়ের মাধ্যমে শিশু লিখন শিখে। তো হোয়াট ইজ স্ক্রিবলিং? স্ক্রিবলিং বলতে আঁকিবুকি, এক কথা শেষ। এই যে আঁকিবুকি, কী আঁকিবুকি করবে সে নিজে জানে না, এদিকে আঁকবে এদিকে আঁকবে এদিকে আঁকবে, কী আঁকবে সে নিজে জানে না, ঠিক আছে? সুতরাং এর মাধ্যমে তার কী ফাইন মোটর স্কিলে ডেভেলপ হয়।
ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হলো, পার্সোনালিটি ডেভেলপমেন্টের সহায়ক কোনটি? কোয়েশ্চেন নাম্বার 24। আলটিমেটলি মাতৃভাষা, কারণ মাতৃভাষার মাধ্যমে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, আমরা বারবার দেখেছি। শিক্ষার্থীরা যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে, শিক্ষার্থীরা যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে সে কি পাঠ? ধারণা পাঠ, চর্বণা পাঠ, সাধনা পাঠ না সবগুলি? কবিতার রস আস্বাদন হয় কোন পাঠে? কোয়েশ্চেন নাম্বার 25। বলুন না, প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে করুন। কি হলো ভাই, আমি বলতে হবে নাকি যে কমেন্ট করুন কমেন্ট করুন? কি ব্যাপার, আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন না, কারেক্ট আনসার কি হতে পারে? তো দেখুন, কবিতার রস আস্বাদন, তো রস আস্বাদন মানে স্বাদ পাওয়া, কবিতার স্বাদ পাওয়া। তো স্বাদ তো রয়েছে ভাই এখানে, আর কোথায় দেখছেন আপনারা? কোথায় দেখছেন আমি বুঝলাম না। এটা হচ্ছে সাধনা পাঠ, সাধনা পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করা হয়। ঠিক আছে। ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তির উদাহরণ কোনটি? ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তির উদাহরণ কোনটি? বাইরে যেও না, আমি চাই না যে সে আসুক, শহরটা দেখে মন ভরে গেল, আমার মা নেই। এখানে কোনটার মাধ্যমে ভাব প্রকাশ করা হচ্ছে? এটা কারেক্ট অ্যান্সার হবে, শহরটা দেখে মন ভরে গেল, অর্থাৎ আপনার যেটা মনের ভাব সেটা আপনি প্রকাশ করেন একদম ডাইরেক্ট ক্লিয়ারলি, মন ভরে গেল। এখানে আমার মা নেই সেটা খুব দুঃখজনক ব্যাপার, সেটা মনের ভাব নয়, সেটা হচ্ছে দুঃখ, দুঃখ বেদনার। বাইরে যেও না এটা আদেশ। ঠিক আছে। তো মনের ভাব ডাইরেক্ট প্রকাশ করছে কোন জায়গাতে? শহরটা দেখে মন ভরে গেল। আরে বাবা, মন ভরে গেল মানে মনের ভাব প্রকাশ হলো, দ্যাট ইজ কল ভাব প্রকাশমূলক কথা। ঠিক আছে ভাই, ক্লিয়ার? শিশুর ভাষা অর্জনে কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একটা শিশুর ভাষা অর্জনে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষক, পরিবার, বিদ্যালয় নাকি সংবাদ মাধ্যম? এখানে কারেক্ট আনসার কি হতে পারে? শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? শিক্ষক হবে, পরিবার হবে, বিদ্যালয় হবে নাকি সংবাদ মাধ্যম হবে? কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 27। ভাষা অর্জনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইকুইজিশনের ক্ষেত্রে পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শিশুরা যখন ছোট্ট থাকে, যখন একদম জন্মের পর থেকে কিন্তু তাদের অ্যাকুইজিশন শুরু হয়, তখন যদি তারা পরিবারে মা বাবা যদি তাদের মা বাবার যদি খারাপ ব্যবহার, খারাপ কথাবার্তা, খারাপ আচরণ দেখে, তখন শিশুটা ওই খারাপ জিনিসটাই শিখবে। আর যদি সে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা শিখে, তাহলে শিশুটা ওই ভালো জিনিসটাই শিখবে। সুতরাং ভাষা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ফ্যামিলি বা তার পরিবার। শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহার যখন আমরা মূল্যায়ন করি, সেই মূল্যায়নের ক্ষেত্রে তার কোনটা সর্বাপেক্ষা আমরা প্রয়োজনীয় মনে করি? কোন টুলটা? এটা হচ্ছে কি আমাদের টুলস অফ অ্যাসেসমেন্ট। এই যেগুলো দেওয়া হচ্ছে, যেমন চেকলিস্ট, রেটিং স্কেল, পোর্টফোলিও বা পারস্পরিক ভাব বিনিময়, এগুলো হচ্ছে এক একটি কি আমাদের কি বলতে পারি, এগুলো হচ্ছে টুলস অফ অ্যাসেসমেন্ট। এখানে কোন টুল আমরা ব্যবহার করতে থাকি? কোয়েশ্চন নাম্বার 28। এটা হবে একটা শিশুর ভাষা ব্যবহার মূল্যায়ন করতে গেলে আমাদের পোর্টফোলিও কি খুব গুরুত্বপূর্ণ। তো পোর্টফোলিও কি, রেটিং স্কিল কি, চেকলিস্ট কি, অ্যানেকডোটাল রেকর্ড কি, তারপর আরেকটা রেকর্ড ছিল পোর্টফোলিও রেকর্ড, অ্যানেকডোটাল রেকর্ড, আর রেটিং স্কিল। এই ধরনের ক্লাস আমি একটা ক্লাসে এই সব কয়টা আমি বুঝিয়ে দিয়েছি, এই কয়টা আপনারা অবশ্যই দেখে নেবেন, ক্লাসটা অবশ্যই দেখলে বুঝে নিতে পারবেন। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স। এই উক্তিটা কার? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স, এই উক্তিটা কার? ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময় করার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। এই কথাটা কে বলেছিলেন? লেনিন, মার্কস, স্টালিন নাকি চমস্কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি? অপশন নাম্বার এ, লেনিন, যেটা দিচ্ছেন অসংখ্য কারেক্ট আনসার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন।
প্রাথমিক ভাষায় বিকাশ বলতে সাধারণভাবে যা বোঝায়, প্রাথমিক ভাষার বিকাশ বলতে আমরা কি বুঝি? প্রাথমিক ভাষার বিকাশ মানে শেখা, নাকি অর্জন করা, নাকি বিকাশ, নাকি অবগতি? প্রাথমিক ভাষার বিকাশ হয় কিসের মাধ্যমে? আমি আগে বলেছিলাম না, শিশুরা জন্মের পর থেকে তারা কি করতে পারে? অর্জন করা শুরু করে দেয় তার পরিবার থেকে। সুতরাং প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে কিসে কাকে বোঝানো হয়? অর্জন করাকে বোঝায়। অর্থাৎ অর্জনের মাধ্যমে সে কী করতে পারে? তার বিকাশটা ঘটে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অর্জন করা। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে সময় অন্য ক্লাস আমরা ডিসকাস করব। প্রিভিয়াস এর কোশ্চেন ডিসকাস করব। সাথে থাকবেন। জয় হিন্দ।